দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে শুরু হলো কোরবানির পশুর হাট। বৃষ্টিতে বেচা বিক্রিতে ভাটা। ভারতীয় গরু এলে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিনেও স্টেশনে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। কোটা পদ্ধতির কারণে বঞ্চিত হওয়ার অভিযোগ যাত্রীদের। টাঙ্গাইলে সংঘর্ষের ঘটনায় নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর। এলাকাবাসীর বিক্ষোভের মুখে অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহার। বেতন কাঠামো নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক। সরকার আন্তরিক বললেন মন্ত্রী, না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষকদের। এবং ছাত্র শিক্ষক রাজনীতির কারণে সেশন জটের কবলে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের মাঝে চাপা ক্ষোভ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সৌমিত্র শুভ্র। রাজধানীতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। প্রথম দিনে সকালের বৃষ্টিতে ক্রেতা সমাগম কিছুটা কম ছিল হাটগুলোতে। তবে যারা হাটে এসেছিলেন গরু ছাগলের বাড়তি দাম নিয়েছিলেন অসন্তুষ্ট। আর বিক্রেতারা বলছেন, ভারত থেকে আমদানি কম হওয়ায় এবার গরুর দাম বেড়েছে। ক্রেতার অভাবে হাটে প্রথম দিন অনেকটা অলস সময় কাটিয়েছেন গরুর ব্যাপারীরা। রাজধানীতে আনুষ্ঠানিকভাবে ঈদের পশুর হাট শনিবার থেকে শুরু হলেও বেচাকেনা জমে ওঠেনি সেভাবে। তাই গরু কিনতে আসা মানুষেরা দরদাম বুঝে নিচ্ছেন আগে। মোটামুটি 10% 15% বেশি গত বছর থেকে। গতবারের গরুর চেয়ে এবার প্রায় 20,000 টাকার মতো বেশি চাচ্ছে। তবে অনেক বিক্রেতাই এই অভিযোগের সঙ্গে একমত হতে পারছেন না। না তত একটা বেশি না, দাম কমই আছে, মিডিয়াম কায়দায় আছে, অত বেশিও না অত কমও না। গতবারে গরু কিনেছিল 2 লাখ টাকা দিয়ে যে গরু, এবার সে গরু 3 লাখ কিনা লাগেছে। যে গরু 50,000 দিলে 70,000 75,000 কিনা লাগেছে। একটা গরু কত 1,20,25,000 গরুর দাম অস্থায় আছে। আমাদের তো দাম বেশি, একটু দিয়ে না দিলে তো আমরা বাঁচবো না। হাটের নিরাপত্তায় বসানো হয়েছে র্যাব আর পুলিশের নিরাপত্তা চৌকি, রয়েছে ওয়াচ টাওয়ার। স্থানীয় জনপ্রতিনিধিরাও তদারক করছেন নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত সব পর্যায়ের বা প্রশাসনের কর্মকর্তারা এই জায়গাটা ভিজিট করেছেন এবং এখানে পুলিশের গোয়েন্দা নজরদারি রয়েছে। সবার জন্য আমাদের বক্তব্য হলো এরকম, কেউ যেন কোনো অপরিচিত লোকজনদের দেয়া কিছু যেন পান না করে বা কারো ফাঁদে পা না দেয়। এরকম যদি কোনো সমস্যা কারো কাছে মনে হয় যেন তাৎক্ষণিক আমাদেরকে ইনফর্ম করে। ছোট বড় মিলিয়ে এবার 22টি পশুর হাট বসেছে রাজধানীর বিভিন্ন জায়গায়। গবাদি পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও প্রথম দিনে ক্রেতার স্বল্পতা ছিল রাজধানীর গরু ছাগলের হাটগুলোতে। বিক্রেতাদের দাবি, এবার ভারত থেকে আমদানি কম হওয়ায় গরু কিনতে বাড়তি খরচ গুনতে হবে ক্রেতাদের। আর ক্রেতাদের প্রত্যাশা, ঈদের আগে কমে যাবে গবাদি পশুর দাম। গাবতলী পশুর হাট থেকে শাহ আলী জয়, সময় সংবাদ। এদিকে খুলনায়ও আনুষ্ঠানিকভাবে আজ থেকে বসেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে শহরের জোড়া গেট এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। পশুর হাটের খবরাখবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, ইসরাত, আজ থেকে শুরু হয়েছে খুলনার কুরবানির যে পশুর হাট। নগরীর মধ্যে প্রধান যে পশুর হাটটি হয় সেটি হচ্ছে খুলনার জোড়াগেট এলাকায়। আমি এখন সেখানেই অবস্থান করছি। এখানে আমরা বিগত বছরগুলোতে আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি, এই পশুর হাটে প্রচুর গরু এখানে আসে, বিভিন্ন জেলা থেকে এখানে আসে এবং যেহেতু খুলনা সিটি কর্পোরেশনের প্রাণ কেন্দ্রের মধ্যে হাটটি, এখানে ক্রেতার সমাগমও এখানে প্রচুর হয়। তো প্রতি বছর সিটি কর্পোরেশন বিভিন্ন টেন্ডারের মাধ্যমে তারা এই হাটটি পরিচালনা করে থাকে। তো এই বছর তারা সরাসরি এটি পরিচালনা করছে। সিটি মেয়র আজকে বিকেল 4টায় এটি উদ্বোধন করেছেন এবং এখানে যে গরুগুলো আসে পার্শ্ববর্তী নড়াইল জেলা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলা থেকে বেশ কিছু গরু আসে এবং আমরা বিগত বছরগুলোর যে পর্যালোচনা, তাতে ভারতীয় গরুর সংখ্যা কিন্তু এই হাটে কম দেখা যায় বলে আমরা সিটি কর্পোরেশন সূত্রে আমরা জানতে পেরেছি। এবং পাশাপাশি এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে নিরাপত্তার বিষয়টি। নিরাপত্তাকে নিশ্চিত করতে এখানে চারিদিকে সিসিটিভি ক্যামেরা সেটি স্থাপন করেছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়েছে এবং এখানে প্রশাসনিক যে নিরাপত্তা ব্যবস্থা, পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও এখানে নিরাপত্তায় রয়েছে।
এবং এর আরেকটি হচ্ছে যে এখানে জাল নোট শনাক্তকরণের জন্য এখানে মেশিন বসানো হয়েছে, যে এখানে গরুর হাটে জাল নোট চক্রের যে কারবার সেগুলো যেন এখানে ঠেকানো যায়, সেই উদ্যোগটি সিটি কর্পোরেশন ভালোভাবে নিয়েছে। এবং গত বছর আমরা দেখেছি বিগত বছরগুলোতেও একই অবস্থা ছিল। পাশাপাশি এখানে বিকাশের মাধ্যমেও লেনদেন করা যাবে এবং এখানে ব্যাংকের একটি বুথও এখানে থাকবে। এভাবেই সিটি কর্পোরেশন প্রতি বছরের মতো এবারও তারা 5% হারে তারা এখানে হাসিল আদায় করে থাকে। তো আমার কাছে ইসরাত খুলনার কোরবানির পশুর হাটের সর্বশেষ আপনাদেরকে জানালাম। দর্শক, খুলনার জোড়াগেট এলাকা থেকে আমাদেরকে পশুর হাটের খবরাখবর জানাচ্ছিলেন তরিকুল ইসলাম। ঈদুল আজহাকে সামনে রেখে গোচারণ ভূমি হিসেবে খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় পশু মোটাতাজাকরণ করা হয়। এই প্রক্রিয়ায় প্রতি বছর অবৈধ স্টেরয়েড হরমোন ব্যবহার করা হলেও এই বছর খামারিদের এই প্রবণতা অনেকটাই কমে এসেছে। প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণের কারণে লাভের আশা করছে খামারিরা। তবে ভারতীয় গরু আসলে এবারও লোকসান হবে বলে আশঙ্কা করছেন তারা। এদিকে অবৈধ স্টেরয়েড ব্যবহারে কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। সিরাজগঞ্জ প্রতিনিধি রিঙ্কু কুন্ডুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1973 সালে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটার একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে গড়ে ওঠে শত শত গরুর খামার। অন্যান্য বছর এখানে নিয়মিত খামারিদের পাশাপাশি কিছু মৌসুমী খামারি মানবদেহের জন্য ক্ষতিকর স্টেরয়েড ব্যবহার করে দ্রুত গরু মোটাতাজা করত। কিন্তু এই কাজে অনেকের লোকসান হওয়ার পাশাপাশি জনসচেতনতা ও প্রাণী সম্পদ বিভাগের তৎপরতার কারণে চলতি বছর এই প্রবণতা অনেকটাই কমে এসেছে। খানার পানি খাওয়াইলে অনেক মোটা হয়, তারপরে যে আখের গুড়, পচা গুড় ওগুলো খাওয়াইলে হয়, তারপরে এই যে ইঞ্জেকশন আমাদের অ্যানোলাক্স বড়ি আছে ওগুলো খাওয়াইলে অনেক মোটা তাজা হওয়া যায়। আমরা যেভাবে গরু লালন পালন করি, যেভাবে চাষ করি, সেভাবে হচ্ছে আপনার প্রাকৃতিকভাবে তারা বেড়ে ওঠে। এখানে আমাদের কোনো মেডিসিন দিতে হয় না। তবে স্টেরয়েডের হাত থেকে মুক্তি পেলেও বাজারে ভারতীয় গরুর অবাধ প্রবেশাধিকার থাকলে এবারও লোকসান হবে বলে আশঙ্কা করছেন খামারিরা। ইন্ডিয়ান গরু আসলে মনে করেন এই গরু 80,000 90,000 টাকা দাম করবে, আমার মনে করেন লস। ইন্ডিয়ান গরু যদি না আসে তো আমার করণ কিছু করবে, কিছু লাভ হবে, তা না হলে লাভ হবে না। ইন্ডিয়ান গরু বাজারে প্রবেশ করে আমাদের যে খরচ তার ন্যূনতম মানে 25% দেখা যায় লস হয়। এদিকে গরু মোটাতাজাকরণে অবৈধ হরমোন প্রয়োগ বন্ধে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের কথা জানালেন জেলার প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। আমাদের সমস্ত খামার মালিককে আমরা তালিকাভুক্ত করে ফেলছি। মোবাইল কোর্ট কার্যক্রম উপজেলা ভিত্তিক, মানে ইউনো সাহেব সেখানে তার নেতৃত্বে আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তাগণ এটা সার্বক্ষণিক এটা মনিটরিং করতেছেন। সরকারি হিসেব মতে ঈদুল আজহাকে সামনে রেখে এবার সিরাজগঞ্জে 1,10,000 ষাঁড়, 72,000 ছাগল ও 10,000 ভেড়া মোটাতাজাকরণ করা হচ্ছে। সময় সংবাদ, সিরাজগঞ্জ। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিনেও কমলাপুর স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। বড় কোনো অভিযোগ ছাড়াই অনেকটা নির্বিঘ্নে বহুল প্রত্যাশিত টিকিট সংগ্রহ করে স্টেশন ছেড়েছেন অধিকাংশ ঘরমুখ মানুষ। তবে কর্তৃপক্ষ সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি করলেও নির্ধারিত সময়ের আগেই কাঙ্ক্ষিত টিকিট শেষ হওয়ার ক্ষোভও ছিল অনেকের। রেল সচিব জানিয়েছেন এবারের শিডিউল বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই। দেবাশিস রায় জানাচ্ছেন বিস্তারিত। অপেক্ষার প্রহর গুনছেন সবাই, কেউ দাঁড়িয়ে আবার কেউ বা বসে, কেননা পরিবার পরিজন নিয়ে নিরাপদে বাড়ি ফিরতে হলে চাই টিকিট। শনিবার অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে দেয়া হয় 24 সেপ্টেম্বরের টিকিট, আর তাই প্রত্যাশীদের লাইনও ছিল দীর্ঘ। এখান থেকে সরাসরি খুলনা মাঝের যে স্টপেজগুলো আছে, বিভিন্ন স্টপেজগুলো আছে, এই স্টপেজে কোনো টিকিট নাই। এটা রেলওয়ের একটা ব্যবসা পলিসি। আপনি খুলনা পর্যন্ত ভাড়া দিবেন, আপনি নামবেন ঈশ্বরদী। আপনি খুলনা পর্যন্ত ভাড়া দিবেন, আপনি নামতেছেন যমুনা এই পারে। খুবই স্লো টিকিট কাটার, মেয়েদের টিকিট, মহিলাদের টিকিট কাউন্টার আরেকটা করা উচিত, যে এত মহিলার জন্য একটা কাউন্টার। তবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর গুনে যারা টিকিট পেয়েছেন তারা ছিলেন আত্মহারা। খুব আনন্দ লাগতেছে, এত কষ্টের পর বাড়ি যেতে পারতাছি, তারপর আবার সিট পাইছি, এই জন্য খুবই মানে কষ্টটা মনে থেকে দূর হয়ে গেছে। আপনজনদের সাথে ঈদ করার মজাই আলাদা, এর জন্য মানুষ অনেক কষ্ট করে ঈদ করতে যাচ্ছে, আমরাও যাচ্ছি। আমার ছোট ভাই বোনের এবার পরীক্ষা, তারপরেও যাচ্ছি ঈদের আগের দিন। দুপুরে রেল সচিব স্টেশন পরিদর্শনে এসে জানান এবছর শিডিউল ঠিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে তাদের, যেন আমরা স্মুথলি আমাদের যে ট্রেনগুলো রান করতে পারি। আমরা চেক করতেছি আমাদের লাইনগুলি ঠিক আছে কিনা, আমরা প্রতিটা যে আমাদের লোকোমোটিভগুলো সঠিকভাবে চলছে কিনা এগুলি আমরা চেক করতেছি
এখন আমাদের বড় হলো চ্যালেঞ্জ হলো আমাদের ট্রেনগুলো সঠিক সময়ে ভালোভাবে নিরাপদে পৌঁছে দেওয়া। ঈদ উৎসবে পূর্ণতা আনতে প্রতি বছরই গ্রামে ছোটেন লাখো নগরবাসী। টিকিট সংগ্রহের পর এখন অপেক্ষা ঈদ যাত্রার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে 5 দিন ব্যাপী ঈদের আগাম টিকিট বিক্রি শেষ দিনেও চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। সকাল 9টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও অন্তত 18 ঘন্টা আগে থেকে টিকিটের জন্য অপেক্ষা করতে থাকেন টিকিট প্রত্যাশীরা। দিনভর চট্টগ্রাম থেকে প্রধান 9টি রুটের 11টি ট্রেনে 7,512টি টিকিট দেওয়া হয়। এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী 4টি আন্তনগর, একটি লোকাল, সিলেটগামী 2টি আন্তনগর এবং ময়মনসিংহগামী একটি আন্তনগর ট্রেনে টিকিট দেওয়া হয়। এছাড়া চাঁদপুরগামী একটি নিয়মিত ট্রেনের পাশাপাশি 2টি বিশেষ ট্রেনের টিকিটও দেওয়া হয়েছে। এদিকে ঈদের আগের দিনে টিকিট হওয়ায় যাত্রীদের ভিড়ও ছিল তুলনামূলক বেশি। টিকিট পেলাম, টিকিট পেয়ে খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। গতকালকে সন্ধ্যার সময় দাঁড়াইছি 5টার সময়, টিকিট পাওয়ার পরে খুবই ভালো লাগতেছে, ভাষায় প্রকাশ করার মতো না। ট্রেনের টিকিটের সময়সূচিটা 9টার পরিবর্তে 8টায় করা যায়। সারা রাত্রে লাইনে দাঁড়িয়ে কখন সকাল 9টার টিকিট পাই আমি সন্তুষ্ট হয়েছি এবং খুশি। আমি 24 তারিখে টিকিট দিচ্ছি। আজকে মোট 11টা ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। তার মধ্যে আপনার আন্তনগর 8টি, এক্সপ্রেস 1টি এবং স্পেশাল চাঁদপুর স্পেশাল 2টি। বাংলা সময় আর থাকছে। জলদস্যুদের কবলে পড়া ভোলার চর নিজামের আহত 45 জেলে ফিরেছেন। 20 জনকে হাসপাতালে ভর্তি। নিহত একজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষায় সরকার আন্তরিক বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমে শিগগিরই এ সমস্যার সমাধান হবে। সকালে রাজধানীতে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। তবে দাবি পূরণ না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। অষ্টম জাতীয় বেতন কাঠামো চূড়ান্ত হওয়ার পর থেকেই বৈষম্যের অভিযোগ তুলে আন্দোলনে নামেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের অভিযোগ, নতুন বেতন কাঠামোতে সপ্তম বেতন কাঠামো থেকে গ্রেডিংয়ে 2 ধাপ পিছিয়ে দিয়ে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। এ অবস্থায় শনিবার সকালে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে রাজধানীর হেয়ার রোডের বাসভবনে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষামন্ত্রী। এখন পর্যন্ত কোনোভাবেই তাদের মর্যাদা, তাদের বেতন, তাদের অবস্থান কোনোভাবেই এটাকে ছোট করে দেখা হচ্ছে না, এটা নিশ্চিত থাকতে পারেন। শিক্ষকদের এই সমস্যার খুব দ্রুত সমাধান হয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। সামনে একটা কমিটি করে দেওয়া হয়েছে গভর্নমেন্টে, সুতরাং বুঝতেই পারছেন এই কমিটি একটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কমিটি। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় শিক্ষকদের প্রতি তিনি সহানুভূতিশীল, এটা আপনারা জানেনও। যার ফলে আমরা আশা করি যে এটা একটা সমাধানের পথ আমরা বের করতে সক্ষম হব এবং এটা কোনো বড় সমস্যা হিসাবে সামনে আসবে না, সেরকম একটা আশায় আমরা আছি। শিক্ষামন্ত্রীর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষক নেতারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। পিছনে যাওয়ার কোনো উপায় নাই, আমাদেরকে কঠোর ব্যবস্থার দিকে যেতে হবে এবং এটা কারোর জন্য ভালো হবে না। শিক্ষাঙ্গন যদি হয় আপনার ডিস্টেবিলাইজ হয়ে যায়, তাহলে পুরো দেশ কিন্তু অশান্ত হয়ে যাবে এবং উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এবং শিক্ষকদেরকে এইরকম একটা অবস্থায় রেখে সামনের দিকে আমাদের এগোনোর যদি আমরা চিন্তা করি, এটা ভুল হয়ে যাবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর জন্য অবিলম্বে একটি কমিশন ঘোষণারও দাবি জানান শিক্ষক নেতারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত 3 জনের বাড়িতে স্বজনদের আহাজারি যেন থামছেই না। এদিকে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি SM মাহফুজুল হক নুরুজ্জামান। দুপুরে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্বজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে গোটা সাতটিয়া গ্রামে। গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এছাড়া আতঙ্কের কারণে এলাকার বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন স্থানীয়রা। তবে ঘটনা তদন্তে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে গুলিবিদ্ধ অপর 3 জনের মধ্যে 2 জন টাঙ্গাইল মেডিকেল এবং 1 জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। গত 15 সেপ্টেম্বর ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনায় গতকাল বিকেলে ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। এতে পুলিশ বাধা দিলে দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। মাদ্রাসার ভিতরে এক সাইডে দাঁড়িয়ে ছিল, পুলিশে দৌড়ানি দিয়েছে, দৌড় দিবার বেশি পুলিশে গুলি করছে। গাড়াইল থানার
পুলিশ অফিসারে গুলি করছে। কেন আমাদের উপর পুলিশ গুলি ছাড়লো, লাঠিচার্জ কেন করলো, কি অন্যায় আমাদের? আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। যারা এই ঘটনার সাথে জড়িত বা সরাসরি ফায়ার ওপেন করছে তাদের আমি আজকেই এদেরকে পুলিশ লাইনে ক্লোজ করে নিয়ে যাচ্ছি। অতিরিক্ত ডিআইজিকে হেড করে একটা কমিটি করে দেওয়া হয়েছে। তারা গোপনে প্রকাশ্যে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করছে এবং এই ঘটনাটি যাতে সঠিক মানে তদন্ত হয় এবং নিরপেক্ষ তদন্ত হয়, সেই জন্য যা যা করার সেটা আমি নির্দেশ দিয়েছি। টাঙ্গাইলের বর্তমান পরিস্থিতি জানাতে কালিহাতী থানার সামনে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, সৌমিত্র, আপনি এর মধ্যে জেনেছেন যে টাঙ্গাইলের কি অবস্থা। তো এই মুহূর্তে আমি যে বাজারে ঘটনাটি ঘটেছিল সেখানে দাঁড়িয়ে আছি। তো এইখানে দুপুরবেলা আপনি জানেন যে ঢাকা রেঞ্জের ডিআইজি তিনি এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেই সময় তার সঙ্গে ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিল্লুর রহমান, এছাড়া টাঙ্গাইলের জেলা প্রশাসক সহ অন্যান্য যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তারা সবাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ পুলিশের গুলিতে 3 জন মারা গেছে বলে যে অভিযোগটি এলাকার লোকজন করছেন, তো পুলিশের ডিআইজি তিনি জানিয়েছেন যে এই ঘটনা সুষ্ঠু তদন্ত তারা করবেন এবং দায়ী পুলিশ সদস্য যারা আছে তাদেরকে তারা বিচারের মুখোমুখি করবেন। এবং তিনি যেটি জানিয়েছিলেন তখন আমাদেরকে যে এরই মধ্যে এই ঘটনায় প্রাথমিকভাবে যেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তাদেরকে এই মুহূর্তে টাঙ্গাইল জেলা পুলিশ লাইনে তাদেরকে রাখা হয়েছে। তো যদি তাদের বিরুদ্ধে যে তদন্ত কমিটি তারা গঠন করেছেন এডিশনাল ডিআইজিকে প্রধান করে, সেই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী যে ব্যবস্থা সেইটি নেওয়া হবে। আর আজকে এরই মধ্যে যে 3 জন মারা গেছেন গুলিতে, তো তাদের লাশ ময়নাতদন্ত শেষে আজকে দুপুরে তাদেরকে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং সবশেষে আমি যেটি জেনেছি যে বিকেল 5টার দিকে 3 জনের মরদেহ পরিবারের সদস্যরা দাফন করেছেন। এবং আজকে যেটি আমরা দেখেছিলাম যে আজকে টাঙ্গাইলের এই কালিহাতী এবং ঘাটাইল এলাকায় সেখানে আজকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজকে সাধারণ মানুষজন যারা আছেন তারাও কেউ রাস্তায় নামেননি এবং আমরা এলাকার লোকজনের সঙ্গে কথা বলেছিলাম, তো তারা যেটি জানিয়েছেন যে কালকে পুলিশের এই গুলিতে 3 জনের মৃত্যুর ঘটনায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। তারা যেটি বলছেন যে একটি অন্যায় কাজের প্রতিবাদ করেছিলেন এই এলাকার লোকজন, স্বতঃস্ফূর্ত ছিল এই প্রতিবাদটি, সেটিতে আসলে কোনো দলমত এর ঊর্ধ্বে উঠে এলাকার লোকজন অংশ নিয়েছিলেন। তো সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশের এই গুলি ছোড়া এবং 3 জন নিহত হওয়ার ঘটনা সেটিতে তারা ভীত বিহ্বল হয়ে পড়েছেন, তারা সেটিকে খুবই দুঃখজনক ঘটনা বলে মন্তব্য করেছেন। আর এখানে একটু জানিয়ে রাখি যে ঢাকার যে বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তো তিনি যেটি বলেছেন যে প্রশাসনের এবং সরকারের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে প্রশাসনের কর্মকর্তা হিসেবে তিনিও সমব্যথী এবং তিনি যেটি জানিয়েছেন যে যারা নিহত হয়েছেন এরই মধ্যে তাদের পরিবারের সদস্যদেরকে সরকারের পক্ষ থেকে 50,000 টাকা করে দেওয়া হয়েছে। তো তিনি যেটি বলেছেন এটি আসলে তারা সেই জীবনের মূল্য হিসেবে তারা দেননি, তারা এটা প্রাথমিক সহযোগিতা হিসেবে তাদেরকে দিয়েছেন এবং তিনি যেটি আশ্বাস দিয়েছেন যে প্রয়োজনে এই যে পরিবারের যারা নিহত হয়েছেন তারা এবং যারা এরই মধ্যে আহত হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রয়োজনের প্রেক্ষিতে তাদেরকে আরও আর্থিক সহযোগিতা দেওয়া হবে এমন একটি আশ্বাস তিনি দিয়েছেন। কিন্তু এলাকায় যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এলাকার লোকজন বলছেন যে এসব আর্থিক সহযোগিতার বিষয় নয়, তারা চান যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার। তারা বলছেন যে কোনো আশ্বাসের বাণী তারা শুনতে আর রাজি নন, তারা এইবার কোনো কার্যকর একটি উদ্যোগ তারা এখানে দেখতে চান। আর এখানে একটু জানিয়ে রাখি যে পুলিশের ডিআইজি তিনি যেটি বলেছেন প্রাথমিকভাবে যে দোষীদের বিরুদ্ধে তার ব্যবস্থা নেবেন, তার সাথে সাথে কিন্তু তিনি এটিও বলেছেন যে প্রথমে উত্তেজিত জনতা পুলিশের উপর আক্রমণ করেছিল যার ফলে এই গোলাগুলির ঘটনাটি ঘটেছে। তো সবকিছু মিলে টাঙ্গাইলের কালিহাতী থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। সৌমিত্র। দর্শক, রিপোর্টার খান মোহাম্মদ রুমেল টাঙ্গাইলের কালিহাতী থেকে জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর। খুলনায় জোড়া খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গতকাল রাতে বুড়ো মৌলভীর দরগা এলাকায় বাবা মেয়েকে হত্যার ঘটনায় দুপুরে প্রতিবেশী নবাব ও তার 2 ছেলে আজিজুল এবং মোক্তারকে আটক করা হয়। এদিকে এই ঘটনায় আলামত সংগ্রহের পর এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। নিহত বাবা মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ভিতরে যেহেতু কেউ নাই, সব এলোমেলো, দেখ কেউ মেরে রেখে চলে গেছে কিনা, একটু তাড়াতাড়ি খোঁজ। পরে ভাইয়া সব জায়গায় খুঁজতে খুঁজতে লাস্টে এখানে এসে সেফটি ট্যাঙ্কের মধ্যেই করছে। আবার বললাম আপা আমি চলে যাচ্ছি, গেট লাগাই দাও, তো করলো কি লক ঘুরাই দিয়ে চলে যাও, তাই লক দিয়ে আমি চলে গেলাম। প্রাথমিক আলামত দেখে আমাদের যেটা মনে হয়েছে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ড শুধু না, এটা আমরা এমন কিছু সিমটম উদ্ধার করছি যেটা যে মেয়েটা যে
রেপ হয়েছে এরকম কিছু আমরা আলামত পেয়েছি। বাকিটা আমরা প্রাথমিকভাবে এটা দেখছি, কিন্তু বাকিটা পোস্টমর্টম রিপোর্টে আসবে। দক্ষিণ বঙ্গোপসাগরে জলদস্যুদের কবলে পড়া ভোলার আহত ৪৫ জেলে ৫টি ট্রলার নিয়ে সকালে দৌলত খান ঘাটে ফিরে এসেছেন। আহত ২০ জনকে দৌলত খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহত একজনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফিরে আসা জেলেরা জানান, গতকাল বিকেলে অস্ত্রধারী জলদস্যুরা তাদের ট্রলারে হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হন অন্তত ৪০ জেলে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। ইট ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আরও ৬ জন। এ সময় জলদস্যুরা টাকা ও মাছ সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় বলে জানান তারা। এদিকে জলদস্যুরা ৩টি ফিশিং ট্রলার ডুবিয়ে দেয় বলে জানায় জেলেরা। ৪০ হতে ৪৫ জন লোক আহত হইতে পারে, আর একজন নিহত হয়েছে, এটা আমরা জানতে পারি পরে। সরাগুলিতে আমরা অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার এই ফেডে লাগছে, সিনেতে লাগছে, রানও লাগছে, নাভি নিচে লাগছে, আমাকে কারোর মাথায় আঘাত খাইছে। গুলি করার পরে আমরা বেদিশ হয়ে গেছি। বেদিশ হয়ে আমরা পিছনের মিল দৌড় দিছে, এরা পিছন গুলি করে ইট পাথর মারতেছে, গুলি করতেছে। ঈদ যত ঘনিয়ে আসছে, রাজবাড়ির পশুর হাটগুলো ততই জমে উঠছে। এদিকে বেচাকেনা নির্বিঘ্ন করতে হাটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলায় এবার অস্থায়ী হাট বসানোর অনুমতি না মেলায় সপ্তাহে 2 দিন গোয়ালন্দ মোড়, পাংশা সহ আশপাশের এলাকায় নির্দিষ্ট স্থানে হাট বসছে। এসব হাটগুলোতে দেশের বিভিন্ন জায়গা থেকে গরু আনছেন ব্যাপারীরা। এদিকে হাটে পর্যাপ্ত গরু থাকা সত্ত্বেও দাম বেশি রাখা হচ্ছে বলে জানান ক্রেতারা। বিক্রেতারা বলছেন, ভারত থেকে গরু না এলেও পর্যাপ্ত দেশি গরু হাটে রয়েছে। চট্টগ্রামে অভিযান চালিয়ে মলম পার্টির 6 সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, দুপুরে নগরীর সাগরিকা এলাকায় গরুর বাজারে অভিযান চালিয়ে ছুরি ও মলম সহ 4 জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর জাকির হোসেন রোড এলাকা থেকে আরো 2 জনকে আটক করা হয়। আটককৃতরা ব্যাপারীদের অজ্ঞান করে বেশ কয়েকদিন ধরে গরু ও টাকা ছিনতাই করে আসছিল। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চারজনকে ধরি, পরবর্তীতে ওদের জিজ্ঞাসাবাদে অন্য জায়গা থেকে আরো 2 জনকে অ্যারেস্ট করি। মোট 6 জনকে আমরা গ্রেপ্তার করি। এদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা সকাল থেকে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের পর্যায়ে এক পর্যায়ে ওরা স্বীকার করে ওদের অপরাধ। ওরা মূলত উৎসব কেন্দ্রিক অপরাধগুলো করে থাকে। ওদের কাছ থেকে আমরা মলম এবং বেশ কয়েকটি ছুরিও উদ্ধার করি। শুক্রবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা। এ সময় এমবিবিএস ও বিডিএস পরীক্ষা পুনরায় নেয়ার দাবি জানান তারা। দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন পরীক্ষার্থীরা। এতে ব্যানার, ফেস্টুন সহ মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুরা অংশ নেন। বরিশালে জেলা প্রশাসকের বাসভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেন তারা। একই দাবিতে মানববন্ধন করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অবিলম্বে পরীক্ষা বাতিলের দাবি জানানো হয়। এদিকে রাজশাহী মেডিকেল কলেজের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় প্রশ্নপত্র ফাঁসের বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। দেশের বিভিন্ন স্থানে বেতন বৈষম্য দূরীকরণ এবং সিলেকশন, গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি কলেজের শিক্ষকরা। ময়মনসিংহে সকালে কলেজের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন আনন্দমোহন কলেজের শিক্ষকরা। এ সময় মানববন্ধনের আয়োজন করা হয়। দুপুরে ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষকরা। এ সময় দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
এছাড়া একই দাবিতে কিশোরগঞ্জে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির উদ্যোগে কর্মবিরতি পালন করেন গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষকরা। গাজীপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার উত্তরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই শিশুকে বাড়িতে রেখে তার মা পাশের একটি চালের মিলে যায়। এই সুযোগে প্রতিবেশী শহীদুল্লাহ শিশুটিকে তার বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে। শিশুটি চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে আসামিকে আটক করে পুলিশ। মেয়ের মা কবিরের মিলে রাইস মিলের চাউলের গুঁড়া করতে গেলে বাড়ি ফাঁকা পায়। উক্ত ফাঁকা সুযোগে আসামি শহীদুল্লাহ তার বাড়িতে প্রবেশ করে মেয়েকে 5 টাকা দেয় এবং মেয়ের ভাইকে 2 টাকা দেয়। দেওয়ার পরে মেয়েকে ঘরের ভিতরে নিয়ে যায়, নিয়ে গিয়ে করে। নেত্রকোনায় একটি হজ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 40 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 12:30টার দিকে সদর উপজেলার বাগরা বাজার এলাকায় ঢাকাগামী হজ যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি রাস্তার পাশে থাকা একটি দোকানের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই টিটন মিয়া নামে বাসের সহকারী মারা যান। এই ঘটনায় আহত হন 40 জন। উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত কদিনে অব্যাহত ভ্যাপসা গরমে নাকাল দেশের বিভিন্ন স্থানের মানুষ। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারী, শিশু এবং শ্রমজীবীরা। তীব্র গরমে রাতে ঘুমাতে না পেরে অনেকে আবার অসুস্থ হয়ে পড়েছেন। রাজশাহীতে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। আজ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 35.5 ডিগ্রি সেলসিয়াস। বগুড়ায় একদিকে কাঠফাটা রোদ আর অন্যদিকে ভ্যাপসা গরমে দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। ছোট ছোট শিশুদের স্কুলে যাতায়াত হয়ে পড়েছে দুর্বিষহ। গত 3 দিন ধরে সূর্যের তাপে পুড়ছে গাইবান্ধার জনপদ। একটু শীতল হওয়ায় ঠান্ডা হতে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন মানুষ। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.6 ডিগ্রি সেলসিয়াস। তবে দুপুরের পর এক পশলা বৃষ্টিতে স্বস্তি নেমে আসে জনজীবনে। জুম ফসল তোলাকে কেন্দ্র করে বান্দরবানে নবান্ন উৎসব উদযাপন করেছে ম্রো সম্প্রদায়। সকালে পাহাড় থেকে ফসল কেটে ঘরে তোলার মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। পরে দুপুরে সদর উপজেলার মুনলম পাহাড়ের টিলায় নতুন ফসল প্রদর্শনী ও পিঠামেলার আয়োজন করা হয়। এই সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আচার অনুষ্ঠান শেষে নাচ গান পরিবেশন করেন ম্রো তরুণীরা। প্রতি বছর এই সময় জুম ফসল কাটাকে কেন্দ্র করে পাহাড়ের নবান্ন উৎসব উদযাপন করেন আদিবাসীরা। বাংলা সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে শুরু হলো কোরবানির পশুর হাট। বৃষ্টিতে বেচা বিক্রিতে ভাটা, ভারতীয় গরু এলে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শেষ দিনেও স্টেশনে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। কোটা পদ্ধতির কারণে বঞ্চিত হওয়ার অভিযোগ যাত্রীদের। টাঙ্গাইলে সংঘর্ষের ঘটনায় নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর। এলাকাবাসীর বিক্ষোভের মুখে অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহার। বেতন কাঠামো নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক। সরকার আন্তরিক বললেন মন্ত্রী, না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষকদের। এবং ছাত্র শিক্ষক রাজনীতির কারণে সেশন জটের কবলে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের মাঝে চাপা ক্ষোভ। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *এশিয়ান লিখে পাঠিয়ে দিন 164 নম্বরে। সঙ্গে থাকুন সময়।